বাইরে গিয়ে দেখে আসুন আশেপাশে মোট কতজন আছে। নোমান রুম থেকে বেরিয়ে গেল। 15 মিনিট পর সবকিছু চেক করে অলির কাছে ফিরে এলো। বাইরে বেশি গার্ডস নেই, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু মেইন গেটে কয়েকজন গার্ডস আছে। অলি ঠোঁট চেপে কিছু একটা ভেবে বলল, আপনি কোনোভাবে ওনাদের গেট থেকে 1 মিনিটের জন্য সরাতে পারলেই আমি বেরিয়ে যেতে পারব। নোমান চিন্তিত কণ্ঠে বলে, কিন্তু কোথায় যাবে তুমি? আমি মায়ের কাছে যেতে চাই। আমি নিখোঁজ হওয়ার পর না জানি তাদের কি অবস্থা। আমি প্রথমে বাড়িতে যাব, সেখানে তাদের না পেলে হসপিটালে যাব। নোমান একটা শ্বাস ফেলে বলল, তোমার এখন সেখানে যাওয়া উচিত হবে না। তোমাকে না পেলেই এখানের লোকেরা হন্যে হয়ে খোঁজা শুরু করবে। মির্জা ভিলা এখান থেকে 20 মিনিটের রাস্তা। তুমি বরং সেখানেই যাও। তাসনিম মির্জার সাথে থাকাটাই তোমার জন্য এখন বেশি সেফ হবে। অলি অবাক চোখে তাকায়, আপনি মির্জা ভিলা কিভাবে চেনেন? ডিভোর্স লেটারটা আনার জন্য আমি আজকে সকালেই সেখানে গিয়েছিলাম। ডিভোর্স লেটার ওই বাড়ি থেকে এনেছেন? নোমান হ্যাঁ বোধক মাথা নাড়ায়। কে দিয়েছিল? আমি জানি না কে দিয়েছে। আমাকে শুধু লোকেশন দিয়ে বলা হয়েছিল যে মির্জা ভিলার সামনে থাকা দারোয়ানের কাছ থেকে একটা লেটার আনতে হবে। ব্যাস, আমি শুধু তাদের অর্ডার ফলো করেছি। আপনি তাড়াতাড়ি যান, আমাদের হাতে বেশি সময় নেই। নোমান একটু ইতস্তত করে বলল, অলি টাকাগুলো কখন দেবে? দেখো, আমার কিন্তু টাকাগুলো অনেক প্রয়োজন। আমি যে করেই হোক 2 দিনের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করব। তাছাড়া আপনার ফোনে তো আমার নম্বর আছেই। তুমি আমার নম্বর ব্লক করে রেখেছ। অলি বেশ বিরক্ত হল। এখন এসব কথা বলার জন্য তার হাতে সময় নেই। আপনাকে বললাম তো আমি নিজে থেকেই আপনার সাথে কন্ট্যাক্ট করব। বিশ্বাস করুন আমাকে। নোমান একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যেতে নেবে, কিন্তু তার আগেই ফিরে এসে অলির দিকে কিছু টাকা এগিয়ে দেয়। অলি একবার টাকাগুলোর দিকে তাকিয়ে পুনরায় নোমানের দিকে তাকায়। নোমান অন্যদিকে তাকিয়ে বলে, এখানে 500 টাকা আছে, নিজের কাছে রাখো। আর রাতের আধারে রাস্তা হারিয়ে ফেলো না যেন। কোথাও লুকিয়ে থেকো, কারণ সকাল হওয়ার আগে কেউ তোমার পালিয়ে যাবার বিষয়ে জানতে পারবে না। তবে সকাল হতেই একটা ট্যাক্সি নিয়ে মির্জা ভিলায় চলে যেও। আর আমার মনে হয় ওই বাড়িতেও তোমার শত্রু আছে, তাই সবসময় চোখ কান খোলা রেখো। অলি মাথা নেড়ে টাকাটা নিল। নোমান সামনের দিকে ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। অলিও তাকে অনুসরণ করে হাঁটা ধরল। পথিমধ্যেই 2 জন গার্ড সামনে এসে পড়ে। তাদেরকে দেখে অলি দরজার আড়ালে লুকিয়ে পড়ে। নোমান তাদেরকে অন্য দিকে নিয়ে বলে, তোমরা এখানে কি করছো? আমি তো আছি তাই না? তোমরা নিশ্চিন্তে গিয়ে ঘুমাও। একটা মেয়েকে পাহারা দিতে এতজন লাগে নাকি? তাছাড়া মেয়েটা ঘুমিয়ে গেছে। নোমানের কথা শুনে গার্ডস দুটো মাথা নেড়ে চলে যায়। অলির বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। নোমান পেছনে ফিরে ইশারা করতেই অলি আবারও নোমানকে অনুসরণ করতে লাগল। নোমান দরজার সামনে এসে দেখল গার্ডসগুলো ভীষণ সতর্কতার সাথেই দরজা পাহারা দিচ্ছে। নোমান এগিয়ে গেল সেই দিকে। হ্যালো গাইস, তোমরা পারো বাবা। একটা মেয়ের জন্য এত কড়া গার্ডের কি আছে? 3 জনের মধ্যে একজন বলল, আমরা নিজেদের কাজ নিয়ে অনেক সতর্ক। সেখানে বন্দি ছেলে নাকি মেয়ে বা তারা সংখ্যায় কয়জন সেটা আমাদের দেখার বিষয় নয়। নোমান বুঝতে পারল শুকনো কথায় চিড়ে ভিজবে না। সে পকেট থেকে এক সেট তারা চিহ্ন সব বের করল, যেগুলো মূলত সে স্টোর রুমে পেয়েছিল। আমি একা একা বোর হচ্ছি, ঘুমও আসছে না। চলো না আমরা তারা চিহ্ন স খেলি। নোমানের কথা শুনে 3 জন গার্ডসি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। আরে ভয় পেও না, মেয়েটাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। তাছাড়া ওর দরজাটাও বাইরে থেকেই লক করা। নোমানের কথা শুনে 3 জনই রাজি হয়ে যায়। সেই ফাঁকেই নোমান পেছনে ফিরে অলিকে ইশারায় চলে যেতে বলে। অলিও ইশারা বুঝতে পেরে সন্তর্পণে সেখান থেকে বেরিয়ে যায়। অলি চলে গেছে, কিন্তু বেচারা নোমান ফেঁসে গেছে। সে তো তাসের ও জানে না। খেলবে কিভাবে? তুমি তো খেলতেই পারছ না। নোমান মিথ্যা মিথ্যা ঘুম আসার বাহানা করে বলে, আরে ভাই, আমার তো ঘুম আসছে, সেই জন্যই খেলতে পারছি না। আপনারা খেলুন, আমি বরং ঘুমাতে চলে যাই। নোমান কোনো রকম বাহানা দিয়ে ভেতরে চলে গেল। এখন নিজে বাঁচার জন্যও কিছু তো করতে হবে, নইলে ওরা আমাকেই সবার আগে সন্দেহ করবে। কিন্তু কি করব আমি? নোমান কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ড্রয়ার থেকে একটা ইনজেকশন বের করল। মূলত এটা ঘুমের ইনজেকশন। অলিকে দেওয়ার জন্যই আনানো হয়েছিল। বাঁচার জন্য এটা করতেই হবে। নোমান একটা বড় শ্বাস টেনে নিজের হাতেই ইনজেকশন পুশ করে নিল। রিফাত ড্রিঙ্কস করে টাল হয়ে পড়ে আছে। তার সামনে বসে আছে একটা লোক।
লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে রিফাতের উপর ভীষণ ক্ষেপে আছে। ওই সারাক্ষণ তো খালি এসব গিলেই টাল হয়ে পড়ে থাকিস। কাজের কাজ তো সব আমাকেই করতে হচ্ছে। তুই আছিস কি শুধু আমার কাজে ব্যাগরা দিতে? রিফাত মাতাল কণ্ঠেই বলল। তুই তুকারি করছিস কেন? তোকে কি বলবো শুনি? তুই মেয়েটাকে অত কথা বলতে গেলি কেন হুম? ওকে ওসব জানানোর তো কোনো প্রয়োজন ছিল না। রিফাত হেসে উঠল। আরে তুই বুঝবি না, আমি ওকে ওসব বলে মজা পেয়েছি। তাছাড়া কালকেই তো ওর শেষ দিন। বেচারির তো এসব জানার অধিকার আছে তাই না? তো এতদিনেও নিজে থেকে মেয়েটাকে কিছুই বলতে পারল না। আমি জানি বাকি জীবনেও ও পারত না। সবার সামনে ও হচ্ছে লায়ন, বাট ওই মেয়েটার সামনে ভেজা বিড়াল। দেখ, বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমি ছাড়া ওর সাহায্য আর কে করবে বলতো? এটা জানলে খুশি হবে যে ওর বউটা মতারা চিহ্নরার আগে অন্তত সব সত্যিটা জেনেছিল। সামনে বসে থাকা লোকটা রিফাতের কথাগুলো শুনে ভীষণ রেগে যায়। দেখ, লাস্ট বারের মতো সাবধান করছি তোকে। কখনো যদি সন্দেহ হয়, ও কিন্তু সবার প্রথমে তোকেই সন্দেহ করবে। আর ও যদি কোনোভাবে তুই অবধি পৌঁছে যায় তাহলে তোকে কিন্তু আমরা আমাদের প্ল্যান থেকে বাদ দিয়ে দেব। কথাটা শুনে রিফাত হাসি থামিয়ে দিল, সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে বাজখাই কণ্ঠে বলল। ভুলে যাস না আমিই তোকে নিজেদের দলে নিয়েছিলাম। তোর হাতে আমাকে বাদ দেওয়ার কোনো ক্ষমতাই নেই। আমার হাতে নেই তো কি হয়েছে? যার হাতে আছে সেই তোকে বাদ দিয়ে দেবে। কারণটা তুই ভালো করেই জানিস। ওনার কাছে বর্তমানে তোর থেকে আমার মূল্যটা বেশি। রিফাতের মুখটা চুপসে গেল। সে জানে যে লোকটা সঠিক কথাই বলেছে। লোকটা কিছুক্ষণ নীরবতা পালন করে বলে, অলি তোকে চিনতে পেরেছে নাকি? রিফাত নিশ্চিন্তমনে বলে, না, ও আমাকে চিনবে কিভাবে? আমি তো ওকে নিজের পরিচয় দেইনি। তাছাড়া ওর সাথে আমার শুধু একবারই সামনাসামনি কথা হয়েছিল। যাক, ভালো হয়েছে। এমনিতেও কালকে তো ওর আখেরি দিন। ও উপরে চলে যাওয়া মাত্রই আমার রাস্তা ক্লিয়ার। ড্যাশ ড্যাশ ড্যাশ। অলি যতই সামনে এগোচ্ছে তার ভেতরে থাকা ভয়টা ততই বাড়ছে। চারদিকের ঘুটঘুটে অন্ধকারে তার দম বন্ধ হয়ে আসছে। অলি কিছুটা দূরে একটা বাড়ি দেখতে পায়। বাড়িটাই আলো জ্বলছে, কিন্তু অলি সেই বাড়ির দিকে না গিয়ে উল্টো দিকে হাঁটা ধরে। পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর নির্দয় প্রাণী হচ্ছে মানুষ। ওই বাড়িতে খারাপ লোকও তো থাকতে পারে। সেখানে গেলে উল্টো বিপদে পড়তে পারি। অলি আরও কিছুক্ষণ হাঁটল। পা এখনও এগোতে চাইছে, অথচ শরীর বারণ করছে। একসময় সে এসে দাঁড়ালো এক ফাঁকা রাস্তার ধারে। চারপাশে নিস্তব্ধতা, মাথার ওপর উঁচু হয়ে দাঁড়িয়ে আছে পাশের ল্যাম্পপোস্টগুলো হালকা কমলা আলো ছড়িয়ে দিয়েছে রাস্তার পিচ ঢালা বুক জুড়ে। রাস্তার ওপাশে চোখ পড়তেই অলি থমকে গেল। একটা মসজিদ, নির্জন রাতে দাঁড়িয়ে থাকা এক টুকরো শান্তির কেল্লা যেন। ওর পা যেন মুহূর্তেই অবশ হয়ে এল। ক্লান্তিতে বা ভয় না, হয়তো ভেতরের সেই দম বন্ধ করে আসা চাপ থেকে। আর এক পাও যেন তোলা যাচ্ছে না। তবুও ধীরে ধীরে এগোতে লাগল সেই মসজিদের দিকে। মসজিদের পাশে গিয়ে জানালার পর্দাটা একটু সরিয়ে উকি দিল। ভেতরে আলো কম, কিন্তু জ্যোৎস্নার মতো এক শান্ত আভা ছড়িয়ে আছে। একজন বৃদ্ধ লোক কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, তাহাজ্জুদের নামাজে নিমগ্ন। তার কপাল মাটিতে, ঠোঁটে নিঃশব্দ কোরআনের আয়াত। এই দৃশ্য দেখে অলির বুক থেকে যেন ভার নেমে গেল। সে ধীরে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হল, অনেকদিন পর বাতাসে একটু অক্সিজেন আছে। আর যাই হোক, খারাপ লোকেরা মসজিদের ধারে কাছেও আসবে না। এই ব্যাপারে আমি নিশ্চিন্ত। মসজিদের উঠানে পা রাখতেই এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল অলির সমস্ত শরীর জুড়ে। যেন পায়ের নিচের টাইলসে জমে থাকা রাতের শিশির সরাসরি ওর হৃদয় ছুঁয়ে গেল। ক্লান্ত, বিধ্বস্ত অলি ধীরে ধীরে একটা দেয়ালের পাশে গিয়ে বসে পড়ল। আকাশ তখনও জেগে আছে। তারাগুলো নিঃশব্দে তাকিয়ে, যেন কোনো অজানা রহস্যের সাক্ষী হতে এসেছে। দূরে কোথাও একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল, আবার নীরবতা। মসজিদের দেয়াল ঘেঁষে বসে অলি চুপচাপ শুনতে থাকল নামাজের সুর। বৃদ্ধ লোকটি এখন রুকুতে গিয়েছে। সেই কোমল, নিরবধি গতি, কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাঞ্চল্য নেই। যেন তার প্রতিটি সিজদা এক একটা নিঃশব্দ আরতি। অলি চোখ বন্ধ করল। আজ বহুদিন পর কোনো ভয় না পেয়ে চোখ বন্ধ করল সে। পেছনে থেকে একটা হালকা বাতাস বইল, ওর ওড়নাটা একটু দুলে উঠল। অলি তবুও স্থির। এই নির্জন সাহানেই সে একবিন্দু আশ্রয় খুঁজে পেয়েছে, যতক্ষণ না সকাল হয়, যতক্ষণ না আবার বাস্তব তাকে টেনে নিয়ে যায় অন্য এক অন্ধকারে।
ভোর হতেই নামাজ আদায় করে কিচেনে চলে এসেছে শাহনাজ বেগম। তার সাথে রুনা খাতুন আর নূরজাহানও আছেন। শাহনাজ বেগম সার্ভেন্টদের রান্নার মেনু বুঝিয়ে দিচ্ছিলেন। বড় ভাবি, আমি আর রূপসা নিজেদের বাড়িতে চলে যাব ভাবছি। মা মোটামুটি এখন সুস্থই আছে। তাছাড়া আগামী কালকে রূপসার বাবা দেশে ফিরবেন। রুনা খাতুনের কথা শুনে শাহনাজ বেগম একটা শ্বাস ফেলে বললেন, আমি জানি রুনা এভির কাজকর্মে তোমরা অনেক বেশি ব্যথিত হয়েছ, কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পারছ যে ওই মেয়েটাই আমার ছেলেকে ফাঁসিয়েছিল। না জানি কোথা থেকে পেট বাঁধিয়ে সেই দায়ভার আমার ছেলের উপর চাপিয়ে দিয়েছে। শাহনাজের কথা শুনে নুরনাহারের একটু খারাপ লাগলেও সবকিছু জানার পর সেও আর অলিকে ভালো মেয়ে বলে মনে করতে পারছেন না। রুনা খাতুন সুযোগ পেয়ে বলে ওঠেন, ভাবি আমরা সবাই বুঝতে পেরেছি যে মেয়েটাই আমাদের এভি বাবাকে ফাঁসিয়েছে, কিন্তু এত কিছুর পরেও তো এভি বাবা মেয়েটার জন্যই পা তারা চিহ্ন গল হয়ে যাচ্ছে। কি সব বলছো তুমি? আমার ছেলে ওর জন্য পা তারা চিহ্ন গল হচ্ছে না রুনা। আমার ছেলে তো নিজের করা ভুলের জন্য আফসোস করছে। ভাবছি ছেলেটা কিছুটা স্বাভাবিক হলেই একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। তুমি কি রূপসাকে আর নিজের ছেলের বউ বানাতে চাইছ না ভাবি? শাহনাজ বেগম খুশি হয়ে বললেন, এত কিছুর পরেও সেটা আমি কিভাবে চাইতে পারি বলো তো? তুমিই কি আর রূপসাকে এভির সাথে বিয়ে দিতে রাজি হবে? দেখো ভাবি, এভির সাথে মেয়েটা চিটিং করেছে। তাছাড়া আমরা সবাই জানি যে এভি আর মেয়েটা আলাদা রুমে থাকত। আমার তো রূপসাকে এভির সাথে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। শাহনাজ বেগম যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। এত কিছুর পরেও রুনা খাতুন যে রূপসাকে এভির সাথে বিয়ে দিতে রাজি হবেন সেটা নিয়ে তার মনে একটু সন্দেহ ছিল। সেটাই সে ক্লিয়ার করে নিয়েছেন। তাহলে আর কি, রূপসাকে বিয়ের জন্য তৈরি হতে বলো। সকাল 8টা নাগাদ সবাই এক এক করে ডাইনিং টেবিলে এসে বসে। শাহনাজ বেগম সবার দিকে তাকিয়ে একটা ছোট্ট শ্বাস ফেললেন, উর্মিলার দিকে তাকিয়ে বললেন, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। উর্মিলা কপাল কুঁচকে মায়ের দিকে তাকায়। মা তুমিই যাও না, জানোই তো ভাইয়াকে ডাকতে গেলেই ভাইয়া রেগে যায়। তাও বারবার কেন আমাকেই যেতে বলো? মামনি আমি ডেকে আনছি, বলেই রূপসা উঠে দাঁড়াল। তখনই কলিং বেল বেজে ওঠে। একজন সার্ভেন্ট ব্যস্ত পায়ে দরজা খোলার উদ্দেশ্যে এগিয়ে গেল। বাকি সবাই একসাথে দরজার দিকেই তাকিয়ে আছে। মূলত এই সময়ে কে এসেছে সেটাই তাদেরকে ভাবিয়ে তুলেছে। অবশ্য রূপসা সেদিকে খেয়াল না করেই আলভিকে ডাকতে চলে গেছে। দরজা খুলে দিতেই অলি হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এই সাত সকালে অলিকে আসতে দেখে উপস্থিত সবাই চমকে গেল। অলি আশেপাশে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে নেবে তখনই শাহনাজ বেগম বাদ সাধলেন, এই মেয়ে কোথা থেকে এসেছ? বলা নেই কওয়া নেই হন্যে হয়ে কোথায় যাচ্ছ শুনি? শাহনাজ বেগমের কথা শুনে অলি থমকে দাঁড়ায়। বউ হয়ে আসার পর এই প্রথম শাহনাজ বেগম অলির সাথে কথা বলেছেন। অলি মাথার ওড়নাটা আরেকটু টেনে শাহনাজ বেগমের দিকে তাকাল। অলির চেহারার অবস্থা দেখে উপস্থিত সবাই অবাক হলেও কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। আমার পরীক্ষা শেষ, তাই আমি ফিরে এসেছি। নিজের রুমেই যাচ্ছিলাম। অলির কথা শুনে শাহনাজ বেগম তেরে এলেন। এই মেয়ে বেশি ন্যাকামো করবে না বলে দিলাম। এতদিন অনেক সহ্য করেছি, কিন্তু এবার আর সহ্য করব না। না তারা চিহ্নের তো অভাব নেই, যাও না তাদের সাথেই ফুর্তি করো। নাকি সেই সব না তারা চিহ্ন তোমার চাহিদা ঠিকঠাকভাবে পূরণ করতে পারছে না? অলি ছলছল চোখে শাহনাজ বেগমের দিকে তাকাল। আম্মা আপনারা আমাকে ভুল বুঝবেন না, দয়া করে আমার পুরো কথাটা শুনুন। একদম চুপ, আম্মা বলে ডাকবে না আমাকে। তোমার মতো মেয়ের চেহারা দেখলেও ঘেন্না লাগে আমার। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, তুমি যা ইচ্ছা তাই করে যাবে আর আমার ছেলে তোমাকে কিছুই বলবে না? অলি অসহায় চোখে শাহনাজ বেগমের দিকে তাকিয়ে রইল। তখনই রুনা খাতুন এগিয়ে এসে বললেন, কোন সাহসে এই বাড়িতে পা রেখেছিস বলতো? লজ্জা করল না একটুও? ওহো, লজ্জা থাকলে তো করবে। তোর মতো মেয়েরা তো লাজলজ্জা সব সস্তা দামে বাজারে বিক্রি করে দিস। নিশ্চয়ই তোর নতুন প্রেমিকের শখ মিটে গেছে, সেই জন্যই কি আবার চান্স খুঁজতে এই বাড়িতে এসেছিস? কথাগুলো শুনে অলির মাথা ঘুরতে লাগল। সে জানে এখানে থাকাটা তার জন্য সেফ হবে না। সুযোগ পেয়ে এখন সবাই মিলে তাকে আক্রমণ করবে। অলি মুখে কিছু না বলে উল্টো দিকে ঘুরে দ্রুতপায় সিঁড়ি ডিঙিয়ে আলভির রুমের দিকে ছুট লাগাল। আচমকা অলির কাণ্ডে বাকি সবাই হকচকিয়ে যায়। এই মেয়েটা আবারও গিয়ে আমার ছেলের ব্রেইন ওয়াশ করবে, কিন্তু সেটা আমি আর কিছুতেই হতে দেব না। বিড়বিড় করে কথাগুলো বলে শাহনাজ বেগমও অলির পিছু নিলেন। বাকি সবাইও খাওয়া দাওয়া বাদ দিয়ে আলভির রুমের উদ্দেশ্যে পা বাড়াল।
রূপসা বেশ কিছুক্ষণ ধরে আলভির রুমের দরজায় নীরব উদ্বেগে কড়া নাড়ছিল। বারবার নক করলেও ভেতর থেকে কোনো সাড়া আসছিল না। ঠিক এমন সময় রূপসার দৃষ্টি গেল দূরের হলরুমে, দ্রুত পায়ে ছুটে আসছে অলি। তার চোখে মুখে আতঙ্ক আর অস্থিরতার ছাপ, যেন কোনো অজানা শঙ্কা তাকে তাড়া করে ফিরছে। অলি একটিবারও রূপসার দিকে না তাকিয়ে সোজা গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগল, যেন তার নিঃশেষিত প্রাণশক্তিটুকু দিয়ে সে এই বন্ধ রুমের ভিতর পৌঁছাতে চায়। শুনছেন, দরজা খুলুন, দরজা খুলুন প্লিজ। অলি কেঁপে উঠল, কণ্ঠস্বর থরথর করে উঠল কান্নায়। বাধা দিয়ে আর রাখতে পারল না নিজেকে। চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। রূপসা থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল, মুখে বিস্ময়, চোখে অবিশ্বাস। এই মেয়ে, তুমি এই বাড়িতে আসলে কিভাবে? তার কণ্ঠে ছিল হতচকিত রাগ। কিন্তু অলি কোনো উত্তর দিল না। সে যেন শুনছেই না, কেবল একটানা দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে, কখনো হাত দিয়ে, কখনো কাঁধ ঠেকিয়ে। শরীরের প্রতিটা কোষ থেকে সে আকুতি ছুড়ে দিচ্ছে, আল্লাহর দোহাই লাগে, দরজাটা খুলুন। হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে দরজাটা খুলে গেল। অলি কোনো প্রস্তুতি ছাড়াই সামনের দিকে ছিটকে গিয়ে সোজা আলভির বুকের সাথে ধাক্কা খেল। তার সমস্ত ক্লান্তি, আতঙ্ক আর স্বস্তি যেন সেই এক মুহূর্তে গলে গিয়ে আলভির শরীরে ভর করল। আলভি হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল, চোখে এখনও ঘোলাটে দৃষ্টি। গতরাতে ড্রিঙ্ক করতে করতে সে জ্ঞান হারিয়েছিল। কিছুক্ষণ আগেই অলির করুণ আরতিতে তার জ্ঞান ফিরেছে। রুমটা পুরোপুরি সাউন্ডপ্রুফ হলেও দরজায় এমন ধাক্কাধাক্কির শব্দ প্রবেশ করেছে ভেতরে। এখনও তার শরীর থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ বের হচ্ছে, চোখ লালচে, মুখ বিবর্ণ। অথচ অলি সেসব কিছুই অনুভব করছে না, সে কেবল বাঁচার আকুতিতে আলভির শরীর আঁকড়ে ধরে আছে। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আপনি যা দেখেছেন, যা শুনেছেন সব মিথ্যা ছিল। আমি ইচ্ছা করে কিছুই করিনি। সবকিছুই আপনার বন্ধু রিফাতের প্ল্যান। সেই আমাকে আটকে রেখে এইসব কিছু করতে বাধ্য করেছে। অলির কণ্ঠস্বর কাঁপছে, আলভি কিছু না বলে তাকিয়ে আছে অন্যদিকে, চোখে ঘোর, ভেতরে অস্বস্তি। তবে অলির মুখের ভীত প্রার্থনা যেন তাকে কাঁপিয়ে দিচ্ছে। ওরা আমাকে তারা চিহ্ন রে ফেলবে। আমাকে বাঁচান প্লিজ। আলভি ধীরে ধীরে তাকালো দরজার বাইরে। সেখানে বাড়ির প্রায় সবাই দাঁড়িয়ে, নিস্তব্ধ, থমথমে এক পরিবেশে। অলি আর আলভিকে এই অবস্থায় দেখে রূপসা প্রচণ্ড রেগে গেছে। ক্রোধের বশে তার হাত পাও কাঁপছে। এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের কর। এর জন্য আমাদের পুরো বাড়িটা একেবারে অপবিত্র হয়ে গেল। শাহনাজ বেগমের কথা শুনে আলভি ভ্রু কুঁচকে তাকায়। তার তারা চিহ্ন এখনও পুরোপুরিভাবে কাটেনি। মনে হচ্ছে সে এখনও কোনো ঘোরের মাঝেই আছে। আলভি মুখে কিছু না বলে অলির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কিন্তু অলি ঘুরে গিয়ে আলভির পেছনে লুকিয়ে পড়ল। ওকে বের কর। কথাটা বলতে বলতেই শাহনাজ বেগম এগিয়ে এলেন আলভির দিকে, কিন্তু রুম থেকে আসা অ্যালকোহলের উটকো গন্ধে সে অলিকে টেনে নিয়ে যেতে পারলেন না। শাহনাজ বেগম অবিশ্বাসের সুরে প্রশ্ন ছুড়লেন, তুই বাড়িতে মতারা চিহ্ন এনেছিস? প্রশ্নটা শুনে অলি চোখ বড় বড় করে আলভির দিকে তাকায়। কিন্তু আলভির মাঝে কোনো ভাবাবেগ নেই। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, সকাল সকাল নাটক শুরু করেছ কেন? সবাই বের হও আমার রুম থেকে। আলভি উল্টো দিকে ঘুরে ওয়াশরুমের দিকে চলে যেতে নিলে অলি পেছনে থেকে আলভির শার্টের অনেকটা অংশ খামচে ধরে। আলভি বেশ বিরক্ত হয়ে অলির দিকে তাকায়। কি সমস্যা? বের হ আমার রুম থেকে। অলি একটা ঢোক গিলে সামনের দিকে তাকিয়ে দেখল, শাহনাজ বেগম, রূপসা আর রুনা খাতুন জ্বলন্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। প্লিজ আমাকে সবকিছু বুঝিয়ে বলার সুযোগটুকু দিন। সবকিছু শোনার পর আপনি আমাকে বের করে দিলে আমি নীরবে বের হয়ে যাব। প্লিজ। আলভির ঘোর কিছুতেই কাটছে না। শাওয়ার নেওয়া জরুরি। সে অলির হাতটা ছাড়াতে গেলে অলি আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরে। এরকম দৃশ্য দেখে ইয়ামিন মির্জা, নুরুনাহার আর উসমান মির্জা কিছুটা বিভ্রান্ত হয়ে ব্যস্ত পায়ে নিজেদের রুমে চলে যায়। আলভি খিটখিটে মেজাজে বলল, আমাকে ফ্রেশ হয়ে আসতে তো দিবি নাকি? অলি মাথা নাড়িয়ে না বলল, আমাকে ফ্রেশ হয়ে আসতে তো দিবি নাকি? অলি মাথা নাড়িয়ে না বলল। আলভি ভীষণ অবাক হয়ে গেল অলির ব্যবহারে। যেই মেয়েটা তাকে দেখলেই পিছিয়ে যায় সেই মেয়েটাই কেন আজকে নিজে থেকে তার দিকে এগিয়ে এসেছে? আলভি, তুই মেয়েটাকে এখনও সহ্য করছিস কিভাবে? ওকে ধাক্কা দিয়ে বের করছিস না কেন? জবাবে আলভি মায়ের দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, তোমরা যাও, আমি দেখছি। আলভির কথা শুনে রূপসাসহ বাকি দুজনেও তাজ্জব বনে গেল।
রুনা খাতুন বলে উঠলেন, বাবা তুমি কি দেখবে? আর কি দেখার বাকি আছে? এই মেয়েটা যা যা করেছে তা তো আমরা সবাই দেখেই নিয়েছি তাই না? আলভি একবার অলির দিকে তাকিয়ে পুনরায় রুনা খাতুনের দিকে তাকিয়ে বলল, আমি কি দেখব না দেখব সেটা জানাটা কি তোমাদের জন্য খুব বেশি জরুরি? না মানে, আমার তো অনেক কিছুই দেখার থাকতে পারে তাই না? রুনা খাতুন আলভির কথার মানে বুঝলেন না। কিন্তু উর্মিলা, রূপসা আর সবার পেছনে দাঁড়িয়ে থাকা ইয়াদ আলভির কথার মানে বুঝতে পেরেছে। রুনা খাতুন আরও কিছু বলতে যাবে তার আগেই উর্মিলা এগিয়ে এসে বলে, প্লিজ ফুপি তুমি আর কিছু বলো না তো। ভাইয়া তারা চিহ্ন সা করেছে। তার কথার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে তারা চিহ্ন সা পুরোপুরি কাটেনি। তুমি সোজাভাবে কথা বললেও ভাইয়া উল্টো পাল্টা ভাবে উত্তর দিয়ে বসবে যেটা তোমাদের জন্যই লজ্জাজনক হবে। কথাটা বলেই উর্মিলা চলে যায়। ইয়াদ বাকিদের উদ্দেশ্যে বলে, ভাইয়ার মাথা ঠিক হয়ে নিক, তোমরা বরং যাও এখান থেকে। ইয়াদের কথা শুনে রূপসা আর রুনা খাতুন চলে গেলেন। সবশেষে শাহনাজ বেগম অলির দিকে একবার তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যান। ছাড়ো এখন, চলে গেছে সবাই। আলভির কণ্ঠে এক ধরনের শীতল তীক্ষ্ণতা ছিল, যা অলির বুকের ভেতরটাকে হঠাৎ করেই খালি করে দিল। ধীরে ধীরে সে তার বুক থেকে নিজের শরীরটা সরিয়ে নেয়। তীব্র এক অস্বস্তি ছড়িয়ে পড়ে গা জুড়ে। সে তো ইচ্ছা করে আলভিকে জড়িয়ে ধরেনি। পরিস্থিতির প্রেক্ষিতে তাকে বাধ্য হয়ে এমনটা করতেই হয়েছিল। আলভি একবার অলির দিকে তাকিয়ে মুখে কিছু না বলে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। তার চলার ভঙ্গিতে ক্লান্তি আর একরাশ বিতৃষ্ণা লেগেছিল। অলি ধীরে পায়ে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে এসে বিছানার এক কোণায় বসে পড়ে। খানিকটা নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়ে যেন একটু স্বস্তি ফিরে আসে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ করেই তার নাকে এক তীব্র, ঝাঝালো গন্ধ এসে আঘাত করে। কোহলের গন্ধ। মাথার ভেতরটা যেন ঘুরে ওঠে। এতক্ষণ ভয়ের কারণে অলি গন্ধটা টেরি পায়নি, কিন্তু এখন তার বমি পাচ্ছে। গর্ভবতী শরীর এমনিতেই সংবেদনশীল, তার উপর এমন তীব্র গন্ধ, এক মুহূর্তও সহ্য করতে না পেরে অলি মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুটে গেল। কিন্তু আলভি তো ওয়াশরুমে তখন শাওয়ার নিচ্ছিল। অলি ওয়াশরুমের দরজায় একবার কড়া নেড়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, দরজা খুলুন। আক! তার গলা ধরে আসছে, পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠে আসছে গলা অবধি। কিন্তু ভেতরে থাকা আলভি দরজা খুলল না। খুলবেই বা কিভাবে? তার সারা শরীরে যে সাবানের ফেনা। অলি এবার প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলে, রজা খুলুন। আর রছি না। আলভি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বুঝতে পারল, পরিস্থিতি আর ধীরস্থিরভাবে নেওয়ার সুযোগ নেই। কি করবে বুঝতে না পেরে তাড়াহুড়ো করে শাওয়ারের কলটা জোরে ঘুরিয়ে দিল। ঠান্ডা পানির ধারায় সাবানের ফেনাগুলো যেন মুহূর্তেই গলে গেল তার শরীর থেকে। চটজলদি কোমরে টাওয়েল পেঁচিয়ে, ভেজা পায়ের শব্দ তুলে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল সে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই ঘটল অঘটন। অলি আর নিজেকে সামলাতে পারল না। ঝাপসা দৃষ্টিতে সে আলভির মুখটাও ভালোভাবে দেখতে পায়নি। অলি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আলভির উন্মুক্ত বুকের উপরেই গোলগোল করে বমি করে দিল। অলির পেটে তেমন কিছুই ছিল না, শুধু স্বচ্ছ পানি বমির ন্যায় বেরিয়ে এসেছে। অলি ভারসাম্য হারিয়ে আলভির গায়ে ঢলে পড়ে। পায়ের নিচে শক্তি নেই, চোখ বুজে এসেছে। কান্না চাপা দিতে গিয়ে গলার ভিতর থেকে হাঁপ ধরা শব্দ বের হচ্ছে। আলভি প্রথমে ভড়কে গেলেও অলির চাপা কান্নার আওয়াজ কানে আসতেই সে এক হাতে অলিকে সামলে নিল। অন্য হাত দিয়ে আলতো করে অলির পিঠে হাত বুলিয়ে দিল। অলি যতটা না কষ্টে কান্না করছে তার চাইতেও বেশি কান্না করছে আলভির গায়ের উপরেই বমি করে দেওয়ার জন্য। আলভি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কান্না থামাও। আলভি অলিকে নিয়ে বেসিনের সামনে দাঁড় করাল। কল ছেড়ে বলল, চোখে মুখে পানি দেও। অলি কোনো কথা না বলে মাথা ঝাঁকায়। কাপা হাতে পানির ছিটা দেয় চোখে মুখে। পায়ের নিচে এখনও মাটি নেই তার। শরীরটা যেন এক ফালি তুলোর মতো, বমি করার পর শক্তি হারিয়ে ফেলেছে। অলি রয়েসয়ে মুখ তুলে আলভির দিকে তাকায়। চোখ দুটি জলে টইটম্বুর, লজ্জা আর অপরাধবোধে সে আর্স্ট হয়ে আছে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে। সরি। আলভি কিছুক্ষণ চুপ করে অলির চোখের দিকে তাকিয়ে থাকে। মুখে তেমন কোনো আবেগ নেই, কেবল একটা শ্বাস ফেলে বলে, তুমি নিজের রুমে চলে যাও। আমাকে আবারও শাওয়ার নিতে হবে। অলি মাথা নাড়িয়ে না বলল। আলভি বিরক্তির স্বরে বলে ওঠে, কি সমস্যা? আমার বাড়ির লোকেরা কি তোমাকে খেয়ে ফেলবে নাকি? অদ্ভুত বিহেভ কেন করছো?
অলি চোখ সরিয়ে দরজার দিকে তাকায়। মৃদুস্বরে বলে ওঠে, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর বলছি। অলি ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রুমের ভেতরে ঢুকতেই আবার সেই তীব্র উটকো গন্ধ। অলি ওড়না দ্বারা মুখ চেপে ধরে ছুটে যায় জানালার দিকে। পর্দাটা একটানে সরিয়ে জানালাটা খুলে দেয়। সাথে সাথেই বাতাসের ঝাপটা এসে রুমের ভেতর প্রবেশ করে। অলি বড় বড় কয়েকটা শ্বাস নিল। হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর রাখা কয়েকটি কোহলের বোতলে। কিছু বোতলের মুখ খোলা, কিছু উপুড় হয়ে আছে। অলি একটা শুষ্ক ঢোক গিলে সেদিকে এগিয়ে গেল। তারপর টিস্যু বক্স থেকে কতগুলো টিস্যু বের করে, সেই টিস্যুতে বোতলগুলো জড়িয়ে ধরল, যেন সরাসরি হাতের সংস্পর্শে না আসে। অলি ধীরে ধীরে রুমের এক কোণে রাখা ডাস্টবিনে সব বোতল ফেলে দেয়। সবশেষে ড্রেসিং টেবিল থেকে এয়ার ফ্রেশনারটা তুলে নেয় সে। হাতের কাপা আঙুলে ফ্রেশনারের মুখ চেপে ধরে, পুরো রুমে ছড়িয়ে দেয় সুগন্ধি কণার মৃদু বৃষ্টি। রুমটা ধীরে ধীরে একটু সহনীয় হয়ে ওঠে। 10 মিনিট যেতেই আলভি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অলি একবার আলভির দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। আলভি মাথা মুছতে মুছতে এগিয়ে যায় কাভার্ডের দিকে। একটা শার্ট আর একটা প্যান্ট বের করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াল। তারপর কিছু একটা ভেবে অলির দিকে একবার আর চোখে তাকিয়ে কাপড়গুলো নিয়ে আবারও ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর আলভি রেডি হয়ে বেরিয়ে আসে। কেন এসেছো এই বাড়িতে? ডিভোর্সের কাগজ নিয়ে এসেছো নাকি? আলভির প্রশ্ন শুনে অলি আলভির দিকে তাকিয়ে বলল, আপনি বিশ্বাস করুন আমি কখনোই আপনাকে ডিভোর্স দিতে চাইনি। আপনার বন্ধু রিফাতি আমাকে বাধ্য করেছিল আপনাকে ওসব বলতে। আলভি একটা শ্বাস ফেলে অলির সামনে এসে বসল। সোজাসাপটা বলল, তার মানে তুমি তখন অভিনয় করেছিলে? তুমি বলতে চাইছো রিফাত তোমাকে ওই ছেলেটার হাতে কিস করে আই লাভ ইউ বলতেও ফোর্স করেছিল? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আলভি অবিশ্বাসের সুরে বলল, বাহ, খুব ভালো। তোমার কি মনে হয় তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করে নেব? অলি অসহায় চোখে আলভির দিকে তাকায়। ওভাবে তাকাবে না, একদম। আমাকে ইমোশনালি অ্যাটাক করবে না। আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি তখন অভিনয় করেছিলে আর এখন একদম সত্যি কথাই বলছো? অলি একটা শুষ্ক ঢোক গিলে বলল, আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই। কিন্তু বিশ্বাস করুন আপনার বন্ধু নোমান ভাইয়াকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিল। ওয়েট, নোম্যান তোমার ভাইয়া হলো কবে থেকে? নোমানকে নোম্যান বলাতে অলি চকিত নয়নে আলভির দিকে তাকায়। উনি বয়সে আমার থেকে বড়, সেই জন্যই ভাইয়া বলেছি। কিন্তু ও তো তোমার বয়ফ্রেন্ড তাই না? তোমাকে নাকি ও বিয়েও করবে? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। হবু বরকে কেউ ভাইয়া বলে ডাকে নাকি? বললাম তো আপনার বন্ধু রিফাত আমাদেরকে ওগুলো করতে বাধ্য করেছিল। আপনি বুঝতে চাইছেন না কেন? আলভি বুকের উপর হাত বেঁধে অলির দিকে তাকাল। ভেজা চুলে আলভিকে স্নিগ্ধ লাগছে কিন্তু তার চোখ দুটো এখনও লালবর্ণ। অলিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আলভি ঠাট্টার স্বরে বলে ওঠে, কি ভাবছ? অলি নাবোধক মাথা নাড়ে। আমি জানি তুমি কি ভাবছ। অলি জিজ্ঞাসু দৃষ্টিতে আলভির দিকে তাকাতেই আলভি বাঁকা হেসে বলে ওঠে, এটাই তো ভাবছ যে আমি তোমার ওই নো ম্যানের থেকে দেখতে শুনতে ভালো। আমাকে ছেড়ে গিয়ে তোমার আফসোস হচ্ছিল তাই না? সেই জন্যই কি ফিরে এসেছ? কথাটা শুনে যেন অলির চোখকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। অলি ফট করে দাঁড়িয়ে যায়। আলভির দিকে খানিকটা ঝুঁকে গিয়ে নিজের চেহারাটা দেখিয়ে বলে, আপনার কি মনে হয় আমার চেহারার এই অবস্থা আমি নিজেই করেছি? না, আমার তো মনে হয় মেকআপ। আমি জানি মেয়েরা মেকআপ করতে পছন্দ করে। তুমিও করো নিশ্চয়ই। তো তোমার এই মেকআপগুলো কি তুমি নিজেই করেছ নাকি কোনো বিউটিশিয়ানকে দিয়ে করিয়েছ? আলভি বসা থেকে উঠে দাঁড়াল। হঠাৎ করেই অলির গালজোড়া চেপে ধরে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে বলল, বাহ, অনেক ভালো মেকআপ করেছ তো, একদম রিয়েলিস্টিক লাগছে। আচ্ছা, কোন বিউটিশিয়ান এত ভালো মেকআপ করে দিল? আমাকে বলো, আমি তাকে টিপস দিতে চাই। মানতেই হবে সে অনেক এক্সপার্ট। আলভির কথায় অলি স্তব্ধ হয়ে গেল। আলভির থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগল। কিন্তু ফলস্বরূপ আলভি আরেক হাতে অলির চুল টেনে ধরল। দাঁতে দাঁত চেপে রুক্ষ কণ্ঠে বলে উঠল, মতারা চিহ্ন রতে এসেছিস আমার কাছে? তুই যদি ভেবে থাকিস যে বারবার আমি তোকে ছেড়ে দেব, তাহলে তুই ভুল ভাবছিস পয়জনবী। আমার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এই আলভি তাসনিম মির্জা এতটাও ভালো নয় যে বারবার তোর মতো চিটার আর ছলনাময়ীকে ছেড়ে দেবে। আলভির কথা শুনে অলির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তার মনে হচ্ছে গাল দুটো এবার ঘষেই পড়বে। ছেড়ে দিন প্লিজ, আমি থা পাচ্ছি। আলভি হঠাৎ করেই অলিকে নিজের বুকের সাথে চেপে ধরে।
অলি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। আলভি অলির মাথাটা প্রচণ্ড শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরেছে। আমিও ব্যথা পাচ্ছি, অনেক বেশিই ব্যথা পাচ্ছি। তুই আমাকে ব্যথা দিচ্ছিস? কেন দিচ্ছিস? আমি তো তোকে নিজের সবকিছু দিয়ে দিয়েছিলাম, তারপরেও কেন লয়াল থাকতে পারলি না? কিচ্ছু চাইনি তোর থেকে, উল্টো তুই যা চেয়েছিস তাই দিয়েছি। তারপরও কেন বিশ্বাসঘাতকতা করলি? বেঈমান কোথাকার! আলভি অলিকে মুক্ত করে দিতেই অলি ঠোঁট চেপে কেঁদে ওঠে। আপনি কেন বিশ্বাস করছেন না? কারণ তুই ছলনাময়ী, প্রতারক, তুই বেঈমান। আমি তোকে বিশ্বাস করতে পারছি না। আলভি দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, তোর হাতে 5 মিনিট সময় আছে। লাস্ট বারের মতো তোকে পালিয়ে যাবার সুযোগ দিলাম। বেরিয়ে যা এই বাড়ি থেকে, নয়তো এই আলভি তাসনিম মির্জা তোকে শাস্তি দেবে, চরম শাস্তি দেবে, তার সাথে প্রতারণা করার জন্য। অলি নিজের চোখজোড়া মুছে ধপ করে বিছানার উপর বসে পড়ল। আলভির দিকে তাকিয়ে বলল, হাহ, সুযোগ আমাকে দেবেন ঠিক আছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করবে সুবিধাবাদী কিছু সংখ্যক লোক। সেটা আমি আর হতে দিচ্ছি না। আমার সংসারে ভাঙ্গন ধরানোর জন্য আমি আর কাউকে এক চুল পরিমাণও সুযোগ দেব না। তাতে যদি আপনি আমাকে মেতারা চিহ্ন রেও ফেলেন, আমার কোনো আপত্তি নেই। অলির মুখ থেকে উক্ত কথাগুলো শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না আলভি। সে চমকে তাকালো অলির দিকে। অলি ওড়না দ্বারা নিজের এলোমেলো চুলগুলো ঢেকে নিল। আলভি অলির দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার কি টাকা পয়সা লাগবে, নাকি আমার সম্পত্তি ভোগ করার জন্য আমাকে মাতারা চিহ্ন রতে এসেছ? কোনটা? অলি ভ্রু কুঁচকে তাকায়। বারবার মাতারা চিহ্ন রার কথা কেন বলেন? আমি আপনাকে কেন মাতারা চিহ্ন রতে চাইব? কারণ তোমার সেই ফালতু শর্ত মোতাবেক তো আমি মতারা চিহ্ন রে গেলে তুমি আমার সব সম্পত্তির মালিক হবে, তাই না? আচ্ছা, আমি মতারা চিহ্ন রে গেলে তুমি কি ওই নোম্যানকেই বিয়ে করবে নাকি আরও কেউ আছে? আলভির কথাগুলো শুনে অলি মাথা নিচু করে নিল। সে বুঝে উঠতেই পারছে না যে ঠিক কিভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। অলি নিম্নস্বরে বলে ওঠে, আমার আপনার সম্পত্তি নয়, আপনাকেই লাগবে। আমার বাবুকে নিয়ে আমি আপনার সাথে বাঁচতে চাই। আমার আর কিচ্ছু লাগবে না। আলভি অলির দিকে তাকিয়ে বলল, বাহ, ভালো কথাই তো শিখেছ দেখছি। তো এই কথাগুলো কি ওই নোম্যান শিখিয়েছে নাকি আমার যার যশত্রু রিফাত শিখিয়েছে? আচ্ছা, রিফাতকে তুমি খুব ভালো করেই চেনো, তাই না? সেদিন কি রিফাত তোমাকে জোর করে আমার রুমে আটকে দিয়েছিল, নাকি তুমি ওর সাথে হাত মিলিয়ে নিজে থেকেই আমার রুমে এসেছিলে? অলি ফোঁস করে একটা শ্বাস ফেলে আলভির দিকে তাকাল। আমাকে কিছুদিন সময় দিন, আমি কোনটা সত্য আর কোনটা মিথ্যা প্রমাণ করে দেব। একটা কারণ দেখাও যার ভিত্তিতে আমি তোমাকে সময় দেব। অলি ভ্রু কুঁচকে আলভির দিকে তাকায়। আলভি মৃদু হেসে বলে ওঠে, একটা এমন কারণ দেখাও যার জন্য আমার তোমাকে সময় দেওয়া উচিত। অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমি আপনার বউ, দ্বিতীয়ত আপনার অনাগত সন্তানের মা, আর পরিশেষে আপনি আমাকে ভালোবাসেন। শেষের কথাটা শুনে আলভি চমকে তাকাল। এই কথাটা তো সে অলিকে কখনো বলেনি। তাহলে অলি জানল কিভাবে? কে বলেছে যে আমি তোমার মতো মেয়েকে ভালোবাসি? অলি ভ্রু নাচিয়ে বলে ওঠে, আপনিই বলুন, ভালোবাসেন না? না, মিথ্যা বলছেন। আমি ছলনাময়ী, প্রতারক, বেঈমান। আর আপনি হলেন মিথ্যাবাদী। আলভি উত্তর না দিয়ে কাভার থেকে একটা ওভারকোট বের করল। অলির সাথে কথা বলতে বলতে তার অফিস টাইম হয়ে গেছে। অফিস শেষে বিকেলের দিকে তাকে হসপিটালেও যেতে হবে। আলভিকে রেডি হতে দেখে অলি বসা থেকে দাঁড়িয়ে যায়। কোথায় যাচ্ছেন? বেকার বলে মনে করো নাকি? অলি কিছুই বলল না। সে বুঝে গেছে আলভি হয়তো অফিসে নয়তো হসপিটালে যাচ্ছে। আলভি রেডি হয়ে রুমের দরজা খুলে বেরিয়ে যেতে নিলে অলিও তাকে অনুসরণ করতে লাগল। আলভি তাকে পাত্তা না দিয়ে সোজা নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসল। অলিও তার পিছু পিছু তার পাশের চেয়ারে বসে পড়ল। শাহনাজ বেগম একবার অলির দিকে তাকিয়ে আলভির দিকে তাকালেন। ভি, তুই এই মেয়েটাকে ডিভোর্স দিবি কবে? আলভি এক টুকরো রুটি মুখে নিয়ে বলল, কখনোই না। কথাটা শুনে অলির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু আলভির বলা পরের কথাটা শুনেই হাসিটা মিলিয়ে যায়। মা, আমি ওকে কখনোই ডিভোর্স দেব না। কারণ আমার হাতে তো ডিভোর্স দেওয়ার ক্ষমতাই নেই। তবে ও আমাকে খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবে। রূপসা আজকে ভার্সিটিতে যায়নি। আলভিকে টেবিলের দিকে যেতে দেখে সেও টেবিলের সামনে এসেই দাঁড়িয়েছিল। আলভির কথা শুনে রূপসা বলে ওঠে, কেন, তুমি কেন ওকে ডিভোর্স দিতে পারবে না? আলভি একবার রূপসার দিকে তাকিয়ে বলল,
ও বিয়ের আগে শর্ত দিয়েছিল যে ডিভোর্স দেওয়ার ক্ষমতা শুধুমাত্র ওর হাতেই থাকবে। শাহনাজ বেগম অবাক স্বরে বলেন, কি, আর তুই সেই শর্ত মেনেও নিয়েছিলি? আলভি হ্যাঁ বোধক মাথা নাড়ল। রূপসা ক্রোধের বশে বলে উঠল, কি বলছ তুমি? এত বোকা, আগে জানতাম না। কথাটা আস্তে বললেও আলভি শুনতে পেয়েছে। সেদিনের থাপ্পড়টা জায়গা মতো পড়লে এইসব ভাবনা আর মাথায় আসত না। আলভির কথা শুনে রূপসা একবার অলির দিকে রাগী চাহনি নিক্ষেপ করে চলে যায়। শাহনাজ বেগম বলে ওঠেন, তুই রূপের সাথে এভাবে কথা বলিস কেন? তুই কি বুঝিস না যে রূপ তোকে ভালোবাসে? এভি ভালো করে শুনে রাখো, এই আপদটা এই বাড়ি থেকে বিদেয় হওয়া মাত্রই আমি রূপকে তোর বউ বানাব। কথাটা শুনে অলি চমকিত নয়নে শাহনাজ বেগমের দিকে তাকাল। আলভি আর চোখে একবার অলির দিকে তাকিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। অলি অবিশ্বাসের সুরে প্রশ্ন করল, আম্মা এসব কি বলছেন? শাহনাজ বেগম মুখ বাঁকিয়ে বললেন, সঠিক বলেছি, তুমি তাড়াতাড়ি আমার ছেলের ঘাড় থেকে নামো। অলি বসা থেকে উঠে দাঁড়াল। আম্মা আপনি ভুলে যাবেন না আমি ওনার বাচ্চার মা হতে চলেছি। এই অবস্থায় উনি কি করে আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করতে পারেন? শাহনাজ বেগম ভীষণ চটে গেলেন। একদম ভাওতাবাজি করবে না। কোথাকার কোন পাপ পেটে ধরে সেই পাপের বোঝা আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছ? এই মেয়ে শুনে রাখো, তোমাদের ডিভোর্স খুব শীঘ্রই হবে। আর তারপর আমার ছেলেকে আমি আবারও বিয়ে করাবো। এতক্ষণ চুপ করে থাকলেও আলভি এবার আর চুপ করে থাকতে পারল না। মা, আমি তোমাকে আগেও সতর্ক করেছিলাম, এই কথাটা কখনো মুখ দিয়ে উচ্চারণ করার মতো ভুল করবে না। তারপরেও তুমি আবারও এই কথাটা কেন বললে? অলি ঠোঁট চেপে কেঁদে উঠল। এই কথাটা সত্যিই অনেক ভারী। তাকে গা লাগালি করলেও সে এতটা কষ্ট পায় না, কিন্তু এই কথাটা শুনলেই তার মতারা চিহ্ন রে যেতে ইচ্ছা করে। 100 বার বলবো, কি করবি তুই? আমার গায়ে হাত তুলবি, নাকি আবারও নিরুদ্দেশ হয়ে যাবি? কোনটা করবি? শুনে রাখো, তুই যতই এই মেয়েকে বাঁচানোর চেষ্টা করিস না কেন, মিথ্যা কখনো সত্যি হয়ে যাবে না। আমি নিশ্চিত যে এই মেয়ের পেটে থাকা বাচ্চাটার বাবা তুই না। এটা নিশ্চয়ই অন্য কারো অবৈধ সন্তান। আলভি নিজেও আর সহ্য করতে পারছে না। তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। প্রচণ্ড রাগে শরীর কেঁপে উঠছে। শাহনাজ বেগমের চিল্লানোর আওয়াজে নুরুনাহার আর রুনা খাতুনও ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। শাহনাজ বেগম তাদের উদ্দেশ্যে বলে ওঠেন, রুনা আর নুরুনাহার তোমরা সত্যি করে বলো তো, তোমাদের কি মনে হয় যে ওই চরিত্রহীনার পেটে থাকা সন্তানটা আদৌ মির্জা বংশের সন্তান? লজ্জায় অলির ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। এহেন প্রশ্নে নুরুনাহার খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও রুনা খাতুন বলে ওঠেন, আমি তো একদম নিশ্চিত যে বাচ্চাটার বাবা এভি নয়। এই মেয়েটা এভিকে ফাঁদে ফেলার জন্যই বাচ্চাটাকে এভির বলে চালিয়ে দিতে চাইছে। আমার তো মনে হয় এই 12 ভা তারই নিজেও হয়তো জানে না যে এটা কার বাচ্চা। একদম চুপ। আলভির জোরালো কণ্ঠে পুরো বাড়িটাই যেন কেঁপে উঠল।